ভীষণ আবেগী হয়ে পড়েছে সোহানুর ইসলাম শান্ত। আসলে সবটাই নিজের স্ত্রী রেখে যাওয়া ধনসিহার কথা চিন্তা করে। মেয়ের প্রতি যদি কোনো অন্যায় করে বসে, তবে আসলে ঠিক আগে আগে সিহাকে সাজাতে বসেছে ইনু। ইনু এসেছে সকালেই, সাথে এনেছে শুদ্ধকে। তার শ্বশুরবাড়ি সকলে নিমন্ত্রিত। প্রেরণা আর প্রীতম আন্টি বদলে ঠিক আগে চলে আসবে সন্ধ্যায়। ইনুর ঘরে জটলা মেয়েদের। সিহাকে মাঝখানে বসে চারপাশে জটলা পাকে বসে আছে ইনশিয়াহ, ইনু আর পৌর্ণমী। সিহা ভিডিও কলে কথা বলছে মঈনের সাথে। মঈন বান্দরবান ফিরে গেছে 7 দিন। জিজে থেকে দোয়া নিতে কল করেছে সিহা। এদিকে ওকে নিয়ে চলছে গবেষণা। একটা নীল সালোয়ার স্যুট আর সামান্য অলংকার প্রসাধনীতে খুব চমৎকারভাবে সাজিয়ে ফেলল ইনু। কল কেটে সিহা পৌর্ণমীকে দেখে, ভাবি, তুমি সাজবে না? পৌর্ণমী গুটিয়ে বসেছিল এতক্ষণ। সিহার কথায় মিনমিনে স্বরে বলে, আমি কিভাবে সাজবো? বড় বড় দুটো ঝুমকা ওর হাতে তুলে দিয়ে সিহা হাসে, বলে, এটা পরিয়ে দাও তুমি। পৌর্ণমী উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে বসে। দুল জোড়া পরিয়ে দিতে তার ডাক পড়ে বাইরে। তার শাশুড়ি ডাকছে। পৌর্ণমী উঠে এগিয়ে এসে সাড়া দেয়, জি মা। ঋতু দরজায় দাঁড়িয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, কথা হয়েছে তোমার আপুর সাথে? সে যেন মিস জেনিকে নিয়ে আসে। মা, বড়রা সবাই ফোনে বলল তো, আপু অবশ্যই আসবে, আমার বলার প্রয়োজন নেই। ঋতু মুখ বিকৃতি করে বলল, সবাই বললেই তোমার আপু শোনে নাকি? তার তো ব্যাপার স্যাপার আলাদা। মুখটা মলিন হয় পৌর্ণমীর হঠাৎ। ঋতু শাশুড়ি হিসেবে তার কাছে চমৎকার, একদম মায়ের মতো আদর করে। মেকি নয়, সেসবে ভীষণ যত্ন করে। তবে আপুর প্রসঙ্গ উঠলেই কেমন কঠিন কঠিন কথা শোনায় পৌর্ণমীকে। সেই দিন সে অপমানে এখনও ভোলেনি তার শাশুড়ি। পৌর্ণমী বুঝল, জবাব দিতে পারেনি, কাউকে বলতেও পারেনি এইসব গোপন কথা। এমনকি ওই লোকটাকেও না। সে একা একা মন খারাপ করে থাকে। পৌর্ণমী ঘুরে দাঁড়াতে ঋতু বলতে থাকে, তুমি বসে আছো কেন? আবারও দাঁড়ায় পৌর্ণমী, বলে, কি করব মা? শ্বশুরবাড়িতে এ পর্যন্ত পৌর্ণমী কোনো কাজ করেনি, সেই যোগ্যতা তো তার নেই। কাজ নিয়ে খোঁটা শুনলে সে ভীষণ কষ্ট পাবে। এইসব তখন আফু ভাইয়ার সাথে বলতে পারবে না সে, কারণ এই জীবনে সে নিজে বেঁচেছে। সত্যি বলতে এই জীবনের প্রতি পৌর্ণমী দায়বদ্ধ। সে ভাবনা থেকে রোজ সকাল বরের জামা কাপড় বের করে দেয়, বরের প্লান্টসগুলোকে পানি দেওয়া, কিংবা বরের প্রশস্ত বুকটাতে লুকিয়ে রাখা। রোজ ঘুমানোর মতো স্ত্রীর দায়িত্বগুলো পৌর্ণমী পালন করার চেষ্টা করে। তবে বাড়ির কাজের বেলায় কী করবে সে? ওর বেজায় মুখটা দেখে ঋতু হাসলো। বলো নিচে এসো, খাবারে নুন চিনি টেস্ট করতে হবে, এসো এসো। পৌর্ণমী সামান্য হেসে এগিয়ে আসে শাশুড়ির কাছে। ঋতু হাতটা ধরে ওর ধীরে ধীরে সিঁড়ির দিকে যায়। পৌর্ণমী হাতের কবজি ধরে বলে, এইটুকু কেন এই হাতটা? বেশি বেশি খাবে। বাড়ির বউ একটু গোলগাল নাদুস নুদুস না হলে ভালো লাগে না দেখতে। ইহান পার্টি অফিস থেকে ফিরে হন্তদন্ত হয়ে দোতলায় উঠছে মাত্র, ইনুর ঘর থেকে হাসাহাসি আওয়াজ আসছে দেখে সে দিকটা এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে ইনুকে ডাকলো, ইনু, প্রেরণা এসেছে? এভাবে হুট করে প্রেরণার কথা আজ 3 বার জানতে চেয়েছে ইহান। ইসি ইনুর কাছে। ইনু মুখ চাওয়াচাই করছে নিজেরাই। তারপর ইনু জবাব দিল, আসছে পথে। ইহান আর কথা বাড়ায় না। সেই দিন যে ওই ভদ্রমহিলা হুমকি দিয়েছিল গাড়িতে, আর এই মুখ হবে না সে, এই কথাটা ভেবে ইহান চিন্তিত ছিল। এখন একটু স্বস্তি পেয়ে বাঁকা হাসল ইহান। ইরফানের জ্ঞানী আফা ঠিকই বলেছে, সে ভীষণ বাজেভাবে ফেঁসেছে এই আত্মীয়তায়। না ধরা দিতে পারছে, না এড়াতে পারছে ইহানকে। সাজগোজ শেষে সিহা উঠে দাঁড়াতে ওকে মন ভরে দেখতে থাকে ইনশিয়াহ আর ইনু। অসম্ভব রূপবতী এই চশমিশ মেয়েটিকে একটা
ইন্দ্রাণী থেকে কম কিছু লাগছে না। যত সময় গড়াচ্ছে তত তার নার্ভাসনেস বাড়ছে। আজ কি হবে সত্যি সে কারো বাগদত্তা হবে, তারপর হবে বউ। এই যে এক অনেক ভারী কথা। সেহা এত সাহস দেখালো, হাতে ফোনটা বেজে ওঠে হঠাৎ। স্ক্রিনে সদ্য সেভ করা নাম্বারটা মিস্টার মাহমুদ। হাঁসফাঁস করে ওঠে সেহা, কাপা হাতে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো ভঙ্গিতে বলে ওঠে সেহা। সেহা চমকাই ডাকে, পরপর গলা খাকারি দিয়ে বলে জি। আসলে দাদু তাড়া দিচ্ছে খুব, এখনই বের হতে চাইছে। বুঝে পেরে উঠছি না আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, অলমোস্ট। আপনি আসুন দাদুকে নিয়ে, সবাই প্রায় রেডি। আর আপনি? জবাব জানা খুব তাড়া ছিল উজ্জ্বলের কণ্ঠে। সেহা চুপ হয়ে থাকলেও কিছু পরপর নিজেকে ধীর করে জবাব দেয় জি, আপনারা আসুন। গায়ে পাঞ্জাবিটা পাল্টাতে হবে সেই ভেবে ঘরে যেতে নিল, হঠাৎ তার পা থামল। দৃপ্তর ঘরে কেউ গেমস খেলছে কম্পিউটারে। পা বাড়িয়ে এগিয়ে যেতে দেখল ইহান, তার সব থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দু হাত বাড়িয়ে ইহান লুফের ন্যায় হালকা শরীরটাকে শুদ্ধ ফোকলা দাঁত বের করে হাসছে। ওর গাল টিপে দিয়ে ইহান বলে, একা এসেছো কেন? মাম্মাকে নিয়ে এলে না? মাম্মা তো অফিসে। মাম্মা সারাদিন অফিসে থাকে নাকি? মাম্মা বিজনেস ওম্যান যে। হাসে ইহান, শুদ্ধর গালে টকাস করে একটা চুমো খেয়ে বলে, ভুল বললে, তোমার মাম্মা ওন্ডার ওম্যান। ইরফান এসেছে উজ্জ্বল আর নিজাম মাহমুদ আসার কিছুক্ষণ পরে। দুজন মাত্র মেহমান। বসার ঘরে তাদের ঘিরে রেখেছে মির্জা বাড়ির এত লোক। ইরফান বাড়িতে ঢোকা মাত্রই সবার দিকে তাকে আন্তরিক হাসলেও তাদের দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। আলো ওর হাতে ফাইলটা দেখে বলে, এটা কি তোর হাতে? ইরফান জবাব দিল না। আশেপাশে তাকে পৌর্ণমীকে দেখতে পেলে না। উজ্জ্বল এবং মিজান মাহমুদের সাথে কর্মদান শেষ করে চুপচাপ দোতলায় উঠতে দেখা হয় সেহার সাথে। নীল সালার সুটে ওড়না মাথায় টেনে বসে আছে দোলনায়। ইরফান বোনকে পা মাথা রেখে সামান্য হেসে বলো, খুব সুন্দর লাগছে তোকে। নিচে যে এলছো, সেও নীল পড়েছে, খুব মানাবে। মোটেও বুড়ো বুড়ো লাগছে না তাকে। সেহা জবাবের পরিবর্তে হাসি ফিরিয়ে দিল। ইরফান ঢুকলো নিজের ঘরে। তাকে দ্রুত তৈরি হয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে। ঘরে ঢুকেই হাতে ফাইলটা ছুঁড়ে মারে টেবিলে। শব্দ পেয়ে ত্বরিত মাথা তোলে পৌর্ণমী, বলে উঠে, এটা আপনি? ইরফান জবাব না দিয়ে বিছানায় বসে দেখতে থাকে মেয়েটাকে। মেয়েটার চোখ দুটোকে। বলে উঠে, নিচে কেন যাওনি? তোমার যাওয়া উচিত। তৈরি কেন হওনি? পৌর্ণমী মৃদু হেসে বলল, আমি কি করব গিয়ে? আমার যাওয়া না যাওয়া সমান কথা। হঠাৎ ভীষণ কঠিন হলো ইরফানের চল। দপ করে রাগ উঠে গেল। এসে পৌর্ণমী হাত টেনে ধরে বিছানা থেকে নামিয়ে শক্ত গলায় বলো, না, সমান কথা নয়। তোমার যাওয়ার মানে অনেক কিছু। তুমি আমার স্ত্রী, তোমার মর্যাদা আমার জীবনে ঠিক যেমন তেমন আমার বাড়ির ডাইনিং রুমে মেহমানদের সামনেও। তোমার প্রয়োজনীয়তা আমার জীবনে যেমন তেমন আমার বাড়ির পারিবারিক অনুষ্ঠানও। গট ইট। পৌর্ণমী হাতে লাগছে খুব। লোকটা আকস্মিক আক্রমণে ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে ঢোক গিলে বলে, আই গট ইট। ফ্যাকাশে মুখটা দেখে আবার নিমিষে রাগ পড়ে যায় ইরফানের। এবার বেশ আলতো হাতে সামলায় পৌর্ণমীকে। ওকে খানিক সময় দেখে চমকায় পৌর্ণমীর। গলা থেকে ঘর পড়া সুতির ওড়নাটা কেড়ে নেয় ইরফান। পৌর্ণমী চমকে উঠে বলে, করছেন কি? জবাব না দিয়ে ইরফান কাবার থেকে পৌর্ণমীর ড্রেসের সাথে ম্যাচিং করা একটা দোপাট্টা এনে ওর গায়ে জড়িয়ে ঘোমটা টেনে নেয়। পৌর্ণমী বুঝতে পারছে না লোকটাকে। হঠাৎ টের পেল লোকটা তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু ঘষছে, কানে দুল পরিয়ে দিচ্ছে। পৌর্ণমী চুপচাপ সহ্য করছে এমন আদরি অত্যাচার। কিছু পলকে দেখে ইরফান চকান্ত শব্দ করে তেতো স্বরে বলে উঠে, ধুর, এটা মানায়নি। এই শেডটা হালকা কিছু দরকার, লিপগ্লোস লাগিয়ে দেব? বলে ইরফান আশেপাশে টিস্যু পেপার খুঁজে লিপস্টিক মুছছে। পৌর্ণমী নিচু গলায় এবার বলে উঠে,
টিস্যুটা আমাকে দিন, মুছে নিচ্ছি। কেন? আপনি যেভাবে ঘষা মাজা করেন মনে হয় আমি ফার্নিচার আর টিস্যু পেপার সিরিজ কাগজ। আমার বড্ড লাগে। কথাটা মিনমিন স্বরে বলে পৌনমি, অনেকটা সংকোচ নিচে। ইরফান ওকে ঠান্ডা চোখে কিছুক্ষণ দেখে হ্যাঁচকা টেনে বুকে নিল মেয়েটাকে। পৌনমি কিছু বলবে তার আগেই ওকে চুপ করিয়ে দিয়ে ইরফান বলে, আচ্ছা এবার অন্যভাবে তুলে নিচ্ছি, তুমি টের পাবে না। ঋতু দোতলায় উঠে দেখল দৃপ্তর ঘরে ইহান আর শুদ্ধকে। শুদ্ধ কিছু বলছে আর ইহান খুব মনোযোগ দিয়ে সেগুলো শুনে হু হু করে হাসছে। হাসিটা প্রাণোচ্ছল। ঋতু নিমেষ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখ এড়ায় না বিষয়টি। ইহান এই ছেলেটির সাথে খুব মেশে। জিনিসটা ঋতুর কাছে স্বাভাবিক, আবার স্বাভাবিক নয়। কিছু পল ঋতু ওদের এই দৃশ্য দেখে ইহানকে বলে ওঠে, বিয়ে করে নিলে এতদিনে এমন একটা শুদ্ধ তোর থাকতো। ইহান চমকে উঠে মায়ের দিকে তাকায়, পরপর ঠোঁট ছাড়ানো হাসি দিয়ে বিড়বিড় করে, বিয়ে করে নিলেই এই শুদ্ধ আমারই তো থাকবে। কিছু বললি না তো? আচ্ছা নিচে আয়। সবাই নিচে, তুই এখানে ঢুকে বসে আছিস কেন? ওকে খেলতে দে। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। আজকের বৃষ্টিটা কেমন যেন। 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা বিরতি নিচ্ছে। প্রীতম আর প্রেরণা হালকা ভেজে পৌঁছেছে শান্তিনীড়ে। প্রীতমের হাতে কিছু মিষ্টির প্যাকেট। প্রথম মাসের বেতন পেয়ে মিষ্টি এনেছে, এনেই সরাসরি শাশুড়ির হাতে দিয়েছে। অন্দরে ঢুকতেই ঋতু মুখোমুখি হলো প্রেরণার। প্রেরণা নিচু গলায় সালাম দিয়ে চুপচাপ এগিয়ে গেল। ঋতু মুখটা থমথমে। ইদানিং এই মেয়েটাকে দেখলে তার কেমন যেন অস্বস্তি হয়। কথা দিয়ে খুব কুপোকাত করে মানুষকে। ওই তো 2 দিন আগে একটা ঘটনা। প্রেরণা আর ইনু শান্তিনীড়ে এসেছিল পৌনমীকে দেখতে। ঋতু ইনুর হাতে একটা দাগ দেখতে পেয়ে বলে উঠে, এটা কিসের দাগ ইনু? তেল পড়েছিল। গরম তেল? কেন, তোর ননদ খুব কাজ করে নাকি? এত বেশি কাজ করতে হবে না, অল্প অল্প করিস। ঋতু সেই দিন এই কথাটা বলেছিল মন খোলাভাবে। সে তো আর পাশের বাড়ি কুচুটে কাকিমা নয়, মজা করে বলেছিল। কিন্তু ওই অহংকারী প্রেরণা মাইন্ড করে বসে সাথে সাথে ঠোঁট নেড়ে জবাব দিয়েছিল, ঘরের কাজ করাটা তো দোষের কিছু না আন্টি, আপনি করেন আমিও করি। ইনুর কাজ করবে, ওর হাত পড়বে স্বাভাবিক। শুধু দেখবেন ওর বর ওকে ঠিক সময় ব্যান্ডেজ করিয়ে দেয় কিনা। কথাগুলো প্রেরণা হাসতে হাসতে বলছিল। এই মেয়েটির কণ্ঠ ঠান্ডা হলেও কথা খুব ধার। ঋতু ভীষণ অপমানিত হয়েছিল সেই দিন মনে মনে। তারপর প্রেরণা তাকে জ্ঞান দিয়ে গিয়েছে। প্রেরণাকেও টুকটাক ওর যোগ্যতা অনুযায়ী কাজ শেখাবেন আন্টি, আমি ওভাবে পারিনি শেখাতে। ঋতু দীর্ঘশ্বাস ফেলে। প্রথমে কত পছন্দ করত প্রেরণা মেয়েটাকে, ধীরে ধীরে বিরক্তি এসে যাচ্ছে এর কাঠিন্যতায়। একটা কথা বলে পারা যায় না, কথার পিঠে কথা রেডি রাখে এই মেয়ে। তবে নিজের মেজ ছেলে বউ পৌনমী ভীষণ মনের মতো। ঋতু প্রথমে তো সে ভেবেছিল কেমন না কেমন হয়, তবে এখন বুঝছে তার ছেলের পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস। কি শান্ত আর সদ্য মেয়ে, ভীষণ মিষ্টি। ঋতু টের পেয়েছে ইরফানকে এই মেয়ে মেনেছে স্বামী রূপে। এখন একটা বাচ্চা হয়ে গেলেই তার মেজ ছেলের জীবন ভরপুর। বাচ্চা আর কি চাই? ওই প্রেরণার মতো পৌনমী হলে অমন বউ নিয়ে ঋতু সংসার করতো কীভাবে কে জানে। রোজ ঝগড়া লাগতো, ঠান্ডা ঝগড়া। ভাগ্যিস পৌনমী প্রেরণার মতো খুঁতখুঁতে অহংকারী আর না কুচো নয়। উজ্জ্বল আর নিজাম মাহমুদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ইনুর স্বামী আর ননদকে দিয়ে দোতলায় উঠল। ব্যস্ত গলায় বলল, প্রীতমের জামা কাপড় তো এখানে আছে, তোমাকে কি পরতে দিই? তো বলো আপু, ঈশিয়াপুর শাড়ি দেব? দাও, সুতি দেখে দাও। আচ্ছা, আর শোনো, তুমি ঈশিয়াপুর ঘরে চেঞ্জ করবে। তোমার স্বর্ণের দুল আর চুড়ি কগাছা এনেছি, ওই ঘরে বিছানায় রাখা, পরে নিও।
এটা একটা অনুষ্ঠানের মতো তো, একটু সাজো কেমন। প্রেরণা হেসে ভাইয়ের বউয়ের গাল টেনে দিল। ইদানিং খুব গোছালো আর সংসারী হয়েছে ইনু, সব ব্যাপারে খেয়াল রাখে। ঘরে ঢুকে প্রীতমকে ওর শুকনো কাপড় চোপড় বের করে দিয়ে ইনু তাড়াহুড়ার ভঙ্গিতে বেরিয়ে যেতে চাইল। প্রীতম ওকে ডাকলো, ইনু। ঘুরে দাঁড়ায় ইনু। প্রীতম ওর ওয়ালেট বের করে ইনুর হাতে দিয়ে বলে, আজ স্যালারি পেয়েছি, এখানে আলাদা 10,000 টাকা আছে, ওটা নিয়ে তোমার পার্সে রেখে ওয়ালেটটা তুলে রেখো তো। চশমার কাজ পরিষ্কার করতে করতে প্রীতম গা ছাড়া ভঙ্গিতে বলল। ইনু অবাক হয়ে টাকাগুলো বের করে বলল, আমাকে দিচ্ছ? কিন্তু আমাকে তো হাত খরচা দিলে 1 তারিখে। শার্টটা পাল্টে নিয়ে একটা সুন্দর পাঞ্জাবি গায়ে চাবায় প্রীতম। চাকরি পাওয়ার পর থেকে প্রীতম কেবল বদলে গিয়েছে। আগে যেমন ছিল মোটো তেমন নেই। যদিও আগে থেকে বুঝদার ছিল প্রীতম, কিন্তু এখন আচরণ গুরু গম্ভীর, দাদানের মতো ভারী কি আচরণ। অবশ্য অফিসে সেই পোস্ট তাকে সামলাতে হয়, এটাই স্বাভাবিক। প্রীতম পাঞ্জাবির বোতাম লাগিয়ে এক পলক ইনুকে দেখে বলল, এটা আপনার বেসিক হাত খরচ না, বেহুদা খরচের জন্য দেওয়া হলো। ইনি অবাক বিস্ময়ের হাতে টাকাগুলো দেখছে। এটা সত্যি ইনু বড় বাড়ির মেয়ে, অনেক খরচে ছিল। বিয়ের পর তো বাড়তি শপিং পুরোপুরি বাদ দিয়েছে। এটা নিয়ে ইনুর কোনো আফসোস করেনি। বাড়তি খরচ টাকা পাপা মামা দিতে চাইলেও সে নেয়নি। টাকাগুলো মুঠের মধ্যে খামচে ধরে ইনু চোখ তুলল, বরের দিকে তাকিয়ে অস্ফুট বলল, তুমি আমার অভ্যাস খারাপ করে দিও না, বহু কষ্টে মিতবায়িতা শিখেছি। হাসল প্রীতম। ইনুর হাত ধরে ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি তো নতুন নতুন বইয়ের শখ আহ্লাদ পূরণ করতে শিখছি। পৌনমীর হাতটা শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। আড়ষ্টতা গুটিয়ে যাচ্ছে পৌনমী। এতবার করে হাতটা ছাড়তে বলছে, ওই লোকটাকে ছাড়িয়েছেই না। সিঁড়িতে শব্দ পেয়ে ড্রয়িং রুমে সবাই দৃষ্টি গিয়ে ওদের দেখলো, তাকালো ওদের হাতের ওদিকে। পরপর চোখ নামিয়ে নেয় সবাই। পৌনমী এবার ফিসফিসে অনুরোধ করে, নামছে তো, আপনি হাতটা ছাড়েন। রুমের মধ্যে বসে ধরবেন, বড়রা আছে এখানে। ইরফান শেষটা নজরে ওকে দেখে বলল, বড়দের সাথে বইয়ের হাত ধরার কি সম্পর্ক? দেখেন, আপনার লজ্জা না থাকতে পারে, আমার আছে। আশ্চর্য, হাত ধরার সাথে লজ্জার কি সম্পর্ক? বোকা বোকা কথা। অতি আদরে সহিত হাতটা ধরে নামলো দুজন। পৌনমী গুটিয়ে আছে, কে না কে আছে এখানে আল্লাহ জানে। ইরফান এসে শুরুতে উজ্জ্বল আর নিজামের সাথে পৌনমীর পরিচয় দিল, ও আমার বউ পৌনমী হাসান। উজ্জ্বল হেসে ফেলল, জলজলে দৃষ্টি ইরফান পৌনমীকে দেখে বলল, ও তাই নাকি? আমরা তো জানতামই না। ও তোমার বউ পৌনমী হাসান, এবং পৌনমীও তোমার স্বামী ইরফান মির্জা, রাইট? দারুণ লজ্জা পেয়ে পৌনমী হাসল। ইরফান তবু হাতটা ছাড়ল না ওর। খুব সুন্দর করে পৌনমীকে বসিয়ে উজ্জ্বল আর নিজাম মাহমুদের পরিচয়টা দিল। পৌনমী জড়তা ততক্ষণে কেটে গিয়েছে। হেসে হেসে নিজামের কিছু প্রশ্নের জবাব দিয়েছে। ততক্ষণে পৌনমী ধীরে ধীরে টের পেয়েছে আসলে তার এখানে প্রয়োজন ছিল। সে তো এই বাড়ির বউ, সে কেন সহজ থাকবে না? ঘরোয়া আলোচনা চলছে আপাতত, শরবত হাতে নিয়ে কথাবার্তা চলছে সবাই। ইহানকে কোথাও দেখতে না পেয়ে শারমিন হাঁক ছাড়ল। দোতলা ইনশিয়াকে পাঠানো হয়েছে সেহাকে নিয়ে আসার জন্য। ইনশিয়াও পিছু পিছু ধীর পায়ে নামছে। সেহা মাথা তুলছে, অন্য অর্ধেকটা সহজ স্বাভাবিক ভঙ্গির ধার। ইনশিয়াও একবার পিছু ফিরে ওর পা মাথা দেখে বলল, ঘাবড়াচ্ছিস নাকি? দুপাশে মাথা নাড়ে সেহা, মুখে বলে, আমার আরও মজা লাগছে। মজা কেন? ড্রয়িং রুমে ভর্তি শুধু আমাদের বাড়ির লোক, ওনারা দুজন, তাই? হাঁক ছাড়ল ইনশাও। পরিবার আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু। মঈনকে খুব কাছ থেকে দেখেছে বিদায় ইনশা ওর কষ্টটা উপলব্ধি করে। সেহা কপালও এটিম জুটছে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক, সব সময় ভাবে ইনশা।
তাদের সব ভাই বোনের পার্টনাররা একটা চমৎকার পরিবার পাবে, যাতে করে তাদের বাবা মা না থাকা দুঃখ কিছুটা হলে কমবে। স্বামী আর স্বামী যা সবসময় একটা কথা শিখিয়েছে এবারই বাচ্চাদের, তোমাদের যা আছে সবসময় একটু করে অন্যদের দেবে, যাদের সেই জিনিসটা নেই। ইনশিয়ারা 5 ভাই বোন ভুল ত্রুটির সমন্বয় তৈরি কিছু সাধারণ যোগ্যতা মানুষ। ওদের কিছু নেই, আছে একটা অমায়িক পরিবার, তাই সেটা হয়তো অন্যদের মাঝে ভাগ করে দিতে হচ্ছে। শ্রেয়া নামতে ইরফান উঠে গিয়ে এসে শ্রেয়াকে নিয়ে উজ্জ্বলের মুখোমুখি সোফাতে বসায়। ভাই হিসাবে হাবভাব সহজ স্বাভাবিক তার। শ্রেয়া এক পলককে দেখে অস্ফুট জানতে চায়, রেগে আছো? প্রাণোচ্ছল একটা হাসি দিয়ে ইরফান দুপাশে মাথা নেড়ে বলে, আমার বোনদের মধ্যে তুই সবচেয়ে সুন্দর বর পেতে চলছিস, সেও অভিনন্দন। শ্রেয়া হাসল। দুষ্টুমি বলো, এসব কথা আপু আর ইনুর সামনে বলো না। শ্রেয়া বলতে উজ্জ্বল চোখ তুলল। লোকটা যেন চোখ দিয়ে হাসল, চোখ দিয়ে জানতে চাইল শ্রেয়ার অবস্থা। ভদ্রভাবে হেসে মাথা নিচু করে নেয় শ্রেয়া। ঘরের চার্জ থেকে ফোনটা নিতে ঢুকেছে ইহান। নিচতলা থেকে স্বামী ডেকেছে তা শুনেছে সে। তাড়াহুড়া ভঙ্গিতে ঘর থেকে বেরোতে পা থামল তার। ঘুরে তাকালো ইনির ঘরের দিকে। ঘরের দরজা হাট করে খোলা, ভিতরে কেউ নেই, তবে ইসির ঘরে দরজা ভেজানো। ইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় নক করল। ইসি শাড়ির আঁচল টেনে সবেমাত্র চুলে হাত দিয়েছে প্রেরণা খোপা বাঁধবে বলে। ইহানের ডাক শুনে মুখটা থতমত হলো তার। সংকোচে গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলো, জবাব দিল না। ইহান আবারও ডেকে উঠল, ইসি প্রেরণা এসেছে নিচে। চমকে উঠে একটা বড় শ্বাস ফেলল প্রেরণা। নিমিষেই দাঁতে দাঁত চাপল। এটা কেমন কথা? প্রেরণাকে নিয়ে এই লোক কি আর কতটাই অবুঝ হবে? এই এত বড় লোকটা ইসি কাছে প্রেরণার কথা জানতে চায় কোন আক্কেলে? প্রেরণা তারা কে? ধীর পায়ে হেঁটে প্রেরণা এসে আচমকা দরজা খুলে দিতে ইহান চমকে উঠল। প্রেরণা কঠিন মুখে উকি মেরে বাহিরটা ভালো করে দেখে নিয়ে কড়া গলায় বলল, কেন? প্রেরণাকে দিয়ে আপনার কি? ইহান কিছু বলছে না। প্রেরণা বলে, জানতে চাইবেন প্রীতম এসেছে কি না প্রেরণাকে নিয়ে? কি আপনার? 1 মিনিটের জন্য ভরকে গিয়েছে ইহান। পরপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে জবাব দিল, আসলে 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 কি? শুদ্ধ বারবার আপনার কথা বলছে তাই। শুদ্ধ বলেছে জি। মৃদু শ্বাস ফেলে প্রেরণা বলে, শুদ্ধ আর কি কি বলেছে? ইহান সামনে দাঁড়ানো ছোটোখাটো দেখতে কঠিন মহিলা পা মাথা দেখে নিল ওই চোখ, ওই নীল চোখ, কানে সুন্দর দুটো স্বর্ণের দুল, শরীরে একটা গোলাপি রঙের সুতির শাড়ি, গলায় একটা স্বর্ণের চিকন চেন, হাতে কগোছা চিকন চুড়ি। প্রেরণা হাঁসফাঁস করছে অমন দৃষ্টি দেখে। ইহানোর অস্বস্তি আরেকটু বাড়িয়ে দিয়ে গমগমে স্বরে বলল, শুদ্ধ বলেছেন? শুদ্ধ কি বলেছে? শুদ্ধ বলেছে? বলুন কি বলেছে? শুদ্ধ বলেছে আপনাকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দাঁড়ালো না ইহান। দ্রুত পায়ে হেঁটে পাঞ্জাবি হাতে গুটিয়ে নিতে নিতে সিঁড়ির দিকে গেল। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টু হাসি। প্রেরণা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইহানের পিছু পিছু নামলো। ঋতু থমথমে মুখে দাঁড়িয়ে আছে ঠায়। এই মাত্র এক ঝলক যা দেখলো সে, যা শুনলো সে, হঠাৎ করেই সে অল্প সময়ে ঘটনাটা তার কাছে অস্বাভাবিক ঠেকল। সে এসেছিল ঘরে ফোনটা রাখতে। এইমাত্র ঘর থেকে কথোপকথন শুনল ইহান। প্রেরণা কোনো নড়চড় করে না ঋতু। এটা তার বড় ছেলে ইহান। ওই গম্ভীর ইহান এখন হালকা কথা বলছে, তাও একটা বিবাহিত মহিলার সাথে। বিশ্বাস হচ্ছে না ঋতুর। তার কান ভুল শোনেনি তো। অল্প কিছু স্ন্যাক্সের পরে নিজের মাহমুদ কথা এগোলো। শ্রেয়া মাথা নিচু করে বসে আছে আর উজ্জ্বল। এই ব্যাপারে আমরা বড়রা এত কথা বলেছি যে আমাদের আর কিছু বলার নেই। বিষয়টি তোমাদের দাদু ভাইরা, আমরা তোমাদের দুজনকে একে অপরের জন্য ভীষণ পছন্দ করেছি। এখন আন্টি বদলের আগে যদি আমরা দুজনের সাথে কথা বলতে যা বলো। শ্রেয়া আর উজ্জ্বল তরিত একে অপরের মুখের দিকে তাকায়। ঘুরে তাকায় বড়দের মুখের দিকে। সবাই মিটিমিটি হাসছে, চোখে মুখে সম্মতি। মিজান মাহমুদ উঠে দাঁড়িয়ে ইহানের দিকে এক পলক তাকাতে ইহান তৎপর হলো, বলল,
সেহু ওনাকে নিয়ে পুল সাইডে যা। মিজান মাহমুদ ফুরফুরে মেজাজে মানুষ বলেন, ওরা একা যাবে না, আমরা ছোটরাও যাব, চলো সবাই। মিজানের পীড়াপিড়িতে সেহা উজ্জ্বল পিছু পিছু দোতলায় উঠল। ইনু, প্রীতম, ইরফান, পুনমে, ইহান, ইনশিয়া এবং প্রেরণাকেও ছাড়লেন না তিনি। ভদ্রতা দেখিয়ে প্রেরণা গেল। বৃষ্টি পুল সাইডে বেঞ্চি মেজে ভিজে আছে, হেল্পিং হ্যান্ড এসে সব মুছে দিয়ে যায়। উজ্জ্বল আর সেহু বসেছে পুল সাইডে সর্বদক্ষিণে একটা বেঞ্চিতে, একটা নিরিবিলি জায়গা দেখে। ইনু, প্রীতম, ইরফান, পুনমে জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গায় বসে গল্প করছে। নিজাম মাহমুদ দরজার কাছে এসে বেঞ্চি দেখে হেসে হেসে বলছে, ওদের দুজনকে এখন ওদের মতো ছেড়ে দিই। এসো দাদু ভাইয়েরা, আমরা এখানে বসে গল্প করি। নিজামের মুখোমুখি একটা চেয়ারে বসলে ইহান, তার পাশেই ইনশিয়াও। প্রেরণা একটু দূরে দাঁড়িয়েছে, শুদ্ধ ইহানের ফোনে ভিডিও গেম খেলছে খানিকটা দূরে বসে। হঠাৎ করে মিজান মাহমুদ ইহানকে প্রশ্ন ছাড়লেন, কি দাদু ভাই, ছোটরা সবাই বিয়ে করে নিচ্ছে, তোমার খবর কি? নিজাম মাহমুদ স্বভাব খুব ফুর্তিবাজ, অ্যাপ্রো, খুব অপরিচিত লোককেও কথায় কথায় খুব টানতে পারেন। প্রেরণা বৃদ্ধকে পছন্দ করল, তাই এখানে বসে বসে তার কথা শুনছে। নিচে রাগি রাগি চোখে ঋতু আন্টির সামনে ঘুরঘুর করা থেকে এই জায়গাটা ভালো। ইনু, প্রীতম, ইরফান, পুনমে, সেহা উজ্জ্বলকে দেখছে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ করে আবার দৃষ্টি নামায়। সে বদনজর বলতে একটা ব্যাপার আছে, ওদের এখনও বদনজর লাগানো ইচ্ছুক নয় প্রেরণা, মনের ভুলেও। মিজানের ওই প্রশ্নটি ইহান নিশ্চুপ হাসল। মিজান মাহমুদ নাছোড়বান্দা বলে, হাসলে হবে না, বলো সমস্যা কোথায়? বিয়ে নাম নিচ্ছ না কেন? পলিটিক্সে দাপিয়ে বেড়ালে হবে? যত বড় নেতা হও না কেন, একজন উত্তরসূরি তো লাগবে। প্রেরণা না চাইতেও তাকায় ইহানের দিকে। নিজামের এই কথাটার সাথে সাথে ইহান তাকিয়েছে, চোখ মুখ স্বাভাবিক ইহানের। নিজাম মাহমুদ প্রশ্ন জবাব বলল, বিয়ে করার তো ইচ্ছে আছে, তাহলে সমস্যা কোথায়? মেয়ে পছন্দ হয় না? ইহান প্রেরণার চোখে চোখ রেখে বলল, মেয়ে পছন্দ করা আছে। প্রেরণা কপাল কুঁচকে ফেলল, দৃষ্টি নামিয়ে নিয়ে বসে রইল। মিজান মাহমুদ উৎসুক হয়ে জানতে চায়, তাহলে সমস্যা কোথায়? মেয়ে তোমাকে পছন্দ করছে না? না। সে কি ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন টাউন? মেয়ে তো ভারী দুঃসাহস। প্রেরণা অসহ্য হয়ে উঠছে। ইহান ওর নিষ্প্রভ মুখের দিকে দৃষ্টি স্থিরকে মিজানকে বলে, দুঃসাহসী নয় দাদু, খুব বোকা জানেন। বোকা না, মাথা মোটা। মিজান মাহমুদ হাসলেন। ইহান চোখ নামায় না প্রেরণা থেকে। প্রেরণা চোখ মুখ কঠিন করে বসে আছে। দেখতে কেমন, ছবি দেখানো যাবে? মিজানের কথা ইহান মাথা নেড়ে বলল, ছবি নেই আমার কাছে। দেখতে ঠিকঠাক, শুধু ঠিকঠাক? নাক কানের জায়গায়, চোখ চোখের জায়গায়, সব আর পাঁচটা মানুষের মতো। তবে কি দেখে প্রেমে পড়লে? চেয়ারে পিঠটা ভালো করে এলিয়ে দিয়ে ইহান বলল, এই ব্যাখ্যা আমি খুঁজতে খুঁজতে হয়রান। আমি বুঝতে হয়রান। আমি ঠিক কী দেখে প্রেমে পড়েছি দাদু, কোনটা বলবো? দৃষ্টি প্রেরণার মুখে স্থির রেখে ইহান বলতে থাকে, তা ক্লান্তি মাখা মুখ, তার শান্ত ধৈর্যশীলা মূর্তি, তার রাগে ফেটে পড়া, তার চ্যাটাং চ্যাটাং করে কথা বলা, তার জ্ঞান বিলানো, তার মুরব্বী ভাব ধরা, কখনো ফুপিয়ে কেঁদে দেওয়া, তার শাড়ির আঁচলে কপালে ঘাম মোছা, মাঝ রাস্তায় হাঁটার সময় হোঁচট খেয়ে স্লিপারে ফিতা ছিঁড়ে গেলে সেটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ বিলাস করা, তার কোমরের কাছে দুলতে থাকা বেনি, তার ছোট মোটে ধমক আর বেশি বোঝার বাতিক একটা শক্ত আবরণে আবৃত তার কোমল মনটা। আম কনফিউজড দাদু, যে অ্যাকচুয়ালি কি দেখে আমি প্রেমে পড়েছি? শুধু জানি যখন যখন দেখেছি তখনই প্রেমে পড়েছি। দৃষ্টি হাতের নখে নিবদ্ধ সেহার, তার মুখ খুব পাশে ওই লোকটা নতুন তবে নাকি লোকটা সেহার? বলছে সবাই। সেহার দৃষ্টি আচরণ কোনো সংকোচন নেই, তবে ভিতরে ভিতরে সেহার নার্ভাস। হাতে অনামিকা
তখন তার ফাঁকা খানিক বাদে এখানে জায়গা নেবে একটা দামি ধাতুর আংটি। মালিক ওই লোকটা ক্রমশ সে মালিকানা ছাড়িয়ে পড়বে। শেহার সবটুকুতে শেহার নিজের মনে মনে নিজেকে প্রশ্ন করছে, শেহা খুব তো বড় বড় কথা বলছি সকলকে, তুই প্রস্তুত তো আসলে? এ কিন্তু ছেলে খেলা নয়, লোকটা তোর হবে, তুই লোকটার হবি, লোকটা অসম্মান করবি না তো? তুই সিরিয়াস তো? উজ্জ্বল আর চোখে শেহাকে এক পলক দেখে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ধিমি আওয়াজে বলে, আমাদের সম্ভবত কথা বলতে এখানে বসিয়েছে। সংকোচ সরিয়ে হাসে শেহা, বলে, এবং আমাদের কোনো কথা নেই। এবার উজ্জ্বল হাসলো, বলল, একটা পার্সোনাল প্রশ্ন করব আপনাকে। করুন, তার আগে তুমি বলুন, আমি আপনার থেকে ছোট, আপনি শুনতে অদ্ভুত লাগে। ও হ্যাঁ, আসলে একটা প্রশ্ন আমার প্রথম থেকে মাথায় ঢুকেছে। কি? তুমি যথেষ্ট একটা স্ট্রং মেয়ে, আই গেস। এভাবে হুট করে অ্যারেঞ্জ ম্যারেজ রাজি হয়েছ, এটা খুব অবাক করার বিষয় বর্তমান প্রেক্ষাপটে। কেন? স্ট্রং হলে বুঝি বাবার পছন্দকে দাম দিতে নেই? স্ট্রং হলে বিয়ে নিয়ে দোনামোনা করতে হবে? উজ্জ্বল চমকে উঠে বলল, শুধু বাবার পছন্দ, একটু তোমার নয়? সে এবার সংকোচে হাঁসফাঁস করে উঠল, চোখ তুলে একটা বার তাকানা লোকটার দিকে। এভাবে কেউ সরাসরি প্রশ্ন করে? উজ্জ্বল তাকিয়ে আছে উত্তরের অপেক্ষা। এত বাধ্য মেয়ে তার প্রয়োজন নেই যে উজ্জ্বলকে শুধুমাত্র বাবার পছন্দে বিয়ে করবে। দুটো দিন, দুটো সাক্ষ্য যথেষ্ট নয় একজনকে পছন্দ করার জন্য। উজ্জ্বল জানে, তবু সামান্য পজিটিভ ফিলিংস কি হয়নি মেয়েটার মনে? লোকটাকে অপেক্ষা করা না শেহা বলে উঠল, বাবার পছন্দ হচ্ছে সব কিছু। উজ্জ্বল চুপ করে আছে, মুখটা হঠাৎ গম্ভীর হতে শেহা দ্বিতীয়বারের মতো বলে উঠল, তবে ছোটবেলা থেকে বাবা আর আমার পছন্দ বেশ মিল আছে।